আমরা ইন্টারমিডিয়েটের দ্বিতীয় পত্রে আমরা কনিক করতেছিলাম, তো আমরা আরেকটা ক্লাস শুরু করছি। তো আমরা গত যে ক্লাসগুলো করছি এটা হচ্ছে হাইপারবোলার যে সমীকরণ নির্ণয়গুলো আমরা করছি। দুইটা ক্লাসে আমাদের টোটাল যে সমীকরণ আছে সবগুলো নির্ণয় করার যত ধরনের প্রবলেম আছে সবগুলো আমরা শেষ করছি। তো আমরা এখন দেখব আসলে যে হাইপারবোলার আরও কিছু বিষয় আছে, যেটা কেন্দ্র, শীর্ষবিন্দু, উপকেন্দ্র, নিয়ামক রেখা, তো অসীম যে সমীকরণ, তারপরে ঢাল আমরা কীভাবে নির্ণয় করতে পারি, তারপর হচ্ছে আমরা যে পারিমিতিক স্থানাঙ্ক যেটা সেটা আমরা কীভাবে বের করতে পারি, এটা আমরা দেখবো আজকের ক্লাসে। তো আমরা শুরু করি। তো আমরা একটা প্রশ্ন নিলাম যে আছে 16x² - 25y² = 400। হাইপারবোলার কেন্দ্র, শীর্ষবিন্দু, উপকেন্দ্র ও নিয়ামক রেখা নির্ণয় করো। তো আমরা এরকম একটা প্রশ্ন নিলাম। তো যেটাতে আমরা কি জানি যে এখানে আমরা লিখে আমরা যেটা করছি যে 400 দিয়ে 400 দিয়ে উভয় পাশে আমরা ভাগ করে দিছি। উভয় পাশে ভাগ করে দেওয়ার পরে যেটা হচ্ছে যে x² / 25 - y² / 16 = 1 আমরা এটা পাইছি। তো আমরা জানি যে হাইপারবোলার প্রমিত সমীকরণ x² / a² - y² / b² = 1। তো এটার সাথে আমরা যদি তুলনা করি তাহলে আমরা পাই a² = 25 এবং b² = 16। a² = 25 এবং b² = 16। তো আমরা জানি যে উপকেন্দ্র আমরা যদি বের করতে চাই তাহলে আমাদের উৎকেন্দ্রিকতা লাগবে। তাহলে উৎকেন্দ্রিকতা হচ্ছে e। তো আমরা জানি e² = a² + b² / a²। আমরা আবার একটু মনে করাই দিই যে x² যদি সামনে থাকে তাহলে আমরা a² নিচে থাকবে। তাহলে a² + b² / a²। তাহলে a² এর মান পেলাম আমরা 25, b² এর মান পেলাম 16, তাহলে বাই 25। তাহলে আমরা যদি করি এটাকে তাহলে e = যেটা আমরা পাই যে √41/5। তো আমরা এটা জানি এটা প্রমিত আকার। তাহলে প্রমিত আকার হলে আমাদের কেন্দ্র হচ্ছে কোথায়? 0 0। কেন্দ্র আমাদের 0 0 এবং শীর্ষবিন্দুর আমরা সূত্র কি জানি যে শীর্ষবিন্দু হচ্ছে +-a0 +-a0। তো এই কত এখানে যে 25কে যদি আমরা যদি রুট করি তাহলে 5, তাহলে এই জন্য আমরা লিখছি যে +-5 আর 0। তাহলে আমরা শীর্ষবিন্দু পেয়ে গেলাম। আমাদের এখন লাগবে হচ্ছে উপকেন্দ্র। তাহলে উপকেন্দ্র কি? উপকেন্দ্রের যে উপকেন্দ্র সূত্র হচ্ছে কি +-ae আর 0। তাহলে উপকেন্দ্র কি +-ae 0। তাহলে +-ae আমরা মান বসেছি 5, এর মান হচ্ছে √41/5। তাহলে 5 যদি আমরা কাটি তাহলে আমরা কি পেয়ে যাব? +-√41 0। আর নিয়ামক রেখার যে সূত্র এটা আমরা কি জানি যে x = +-a/e। তাহলে আমরা যে আর অক্ষ যদি x অক্ষ বরাবর হয়, তখন নিয়ামক রেখার সমীকরণ হচ্ছে x = a/e। এখানে জাস্ট এর মানটা বসালাম আর এর মানটা বসে আমরা ক্যালকুলেশন করলাম। তাহলে আমরা যেটা পেলাম কি x = +-25/41। আমরা আনুমান করলে পাই √41 x = 25। তো অঙ্কগুলো আসলে খুবই সহজ। যে আমরা যে হাইপারবোলার সূত্রগুলো আছে সূত্রগুলো আমাদেরকে মনে রাখতে হবে যে আসলে যখন আর অক্ষ x অক্ষ বরাবর হয় তখন কী সূত্র হয় এবং আর অক্ষ যদি y অক্ষ বরাবর হয় তখন আসলে কী সূত্র হয়, এটুকু আমাদেরকে মনে রাখতে হবে। এটুকু মনে রাখতে পারলে অঙ্ক করতে পারবো। তার একটা প্রশ্ন নিলাম আমরা x² - y² = 2 হাইপারবোলাটির নিয়ামক রেখার সমীকরণ এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে আমরা ওখানে নিয়ামক রেখা কীভাবে বের করতে এটা আমরা শিখছি। এখানে আমরা নতুন করে যেটা পেলাম সেটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে কি আমরা যেটা সমীকরণ দেওয়া আছে এটা আমরা লিখলাম, তাকে আমরা কী করছি 2 দিয়ে উভয় পাশে ভাগ করছি। তাহলে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে হয় কত 4। তাহলে 4y²কে আমরা যদি এভাবে লিখতে পারি যে 1/y²/1/4। কেন আমরা লিখছি? এগুলো আমাদের প্রমিত আকার মতো করে আমরা লিখছি। তো এইকে যদি আমরা যে হাইপারবোলার যে প্রমিত সমীকরণ আছে তার সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে কি পাবো যে a² = 2 এবং b² = 1/4। তাহলে আমরা আবার উৎকেন্দ্রিকতা বের করব। তাহলে e² = a² + b² / a²। এখানে আমরা ক্যালকুলেশন করে e এর মান যেটা পাইলাম কত 3/2√2।
তাহলে আমাদের জন্য নিয়ামক রেখার সমীকরণের সূত্র আমরা আগের অঙ্কটাতে শিখছি যে নিয়ামক রেখার সমীকরণ হচ্ছে কি এক্স ইজ ইকাল টু এ বাই ই। তো যথারীতি আমরা এর মান এবং হচ্ছে এর মান বসে আমরা ক্যালকুলেশন করে পাইছি কি যে 3x ইজ ইকাল টু প্লাস মাইনাস 4। এটা হচ্ছে আমাদের নিয়ামক রেখার সমীকরণ। আর আমরা এখন হলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্র আমরা জানি যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে কত 2b স্কয়ার বাই a। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্র কি 2b স্কয়ার বাই a। তাহলে 2 তো 2 আসেই, আর b স্কয়ার হচ্ছে কত 1/4, b স্কয়ার হচ্ছে 1/4। তাহলে b স্কয়ার যদি 1/4 হয় তাহলে আমরা এখানে যদি কাটাকাটি করি তাহলে আমাদের কি থাকবে 1/2√2। তাহলে আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য পাইলাম কত 1/2√2। আমরা দেখি পরবর্তীতে অঙ্ক কি আসছে আমাদের। এগুলো খুবই সহজ অঙ্ক, জাস্ট আমরা একটু আলোচনা করে যাব। আশা করতেছি তোমরা এটা পারবা। তো পরের অঙ্কটাতে বলছে কি 4x স্কয়ার মাইনাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 36। অধিবৃত্তটির শীর্ষবিন্দু উপকেন্দ্র অক্ষদ্বয়ের দৈর্ঘ্য। এখানে আমরা নতুন একটা পেলাম কি অক্ষদ্বয়ের দৈর্ঘ্য উৎকেন্দ্রিকতা। এতক্ষণ পর্যন্ত আমরা বের করে আসতেছি। বলছে নাভিলম্বের দৈর্ঘ্য। নাভিলম্বের দৈর্ঘ্য মানে একই কথা যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ও অসীম তটের সমীকরণ। আমরা আরেকটা নতুন কিছু পাইলাম কি অসীম তটের সমীকরণটা আমরা নির্ণয় করব। তো 4x স্কয়ার মাইনাস 9y স্কয়ার ইজ ইকুয়াল টু 36, এটাকে আমরা যদি প্রমিত আকারে আনতে চাই তাহলে 36 দিয়ে দুদিকে আমরা উভয় পক্ষে ভাগ করব। ভাগ করে আমরা যেটা পাইছি x স্কয়ার বাই 9 মাইনাস y স্কয়ার বাই 4 ইজ ইকুয়াল টু 1। একে প্রমিত আকারের সাথে তুলনা করে পাই a স্কয়ার ইজ ইকুয়াল টু 9 এবং b স্কয়ার ইজ ইকুয়াল টু 4। সুতরাং a স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা বের করতেছি এতক্ষণ ধরেই যে a স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার। তাহলে e এর মান আমরা পেলাম √13/3। আর শীর্ষবিন্দু আমরা জানি যে কি শীর্ষবিন্দু হচ্ছে কি প্লাস মাইনাস a0। আমরা প্রথম অঙ্কটাতে বের করছি। তাহলে a কত এখানে a হচ্ছে 3, তাহলে প্লাস মাইনাস 3 আর 0। উপকেন্দ্র কি উপকেন্দ্রের সূত্র আমরা জানি যে প্লাস মাইনাস ae আর 0, প্লাস মাইনাস ae 0। তাহলে এর মান বসেছে এর মান বসেছে, আমরা কাটাকাটি করে যেটা পাইছি যে প্লাস মাইনাস √13 তাহলে উপকেন্দ্র আমরা পাইছি √13 এখন হচ্ছে এখানে যে আমাদের বলছে কি অক্ষদ্বয়ের দৈর্ঘ্য। তাহলে অক্ষদ্বয় কটা অক্ষ দুইটা আছে, একটা কি একটা বৃহদাক্ষ একটা হচ্ছে ক্ষুদ্রাক্ষ। তাহলে বৃহদাক্ষের দৈর্ঘ্য আমরা কি জানি 2a। বৃহদাক্ষের সূত্র হচ্ছে কত বৃহদাক্ষের দৈর্ঘ্য যেটা সেটা হচ্ছে 2a। তাহলে 2a ইজ ইকুয়াল টু 6। কেন 6? যে a হচ্ছে কত 3, তাহলে একে যদি আমরা যদি 2 দিয়ে যদি গুণ করি তাহলে 6 হয়। তাহলে ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য কত 2b, তাহলে b কত এখানে 2, তাহলে 2কে যদি 2 দিয়ে গুণ করলে তাহলে 4 হয়। আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা যেটা পাইছি কি সূত্র 2b স্কয়ার বাই a। আমরা একটু এর আগে অঙ্কটাতেও করছি। তাহলে b স্কয়ার মান হচ্ছে কত 4 আর হচ্ছে এর মান হচ্ছে 3, তাহলে 4 দুগুণে 8 8/3 আমরা লিখলাম। আর অসীম তটের সমীকরণ তাহলে আমরা নতুন করে যেটা এইখানে পেলাম সেটা হচ্ছে অসীম তটের সমীকরণ। অসীম তটের সমীকরণ হচ্ছে কি y ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস b বাই ax প্লাস মাইনাস b বাই ax তাহলে y ইজ ইকুয়াল টু কত পেলাম আমরা এর মান বসালাম আর b এর মান বসালাম। তাহলে ক্যালকুলেশন করে আমরা যেটা পাইছি 3y ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2x। তাহলে হচ্ছে আমাদের অসীম তটের সমীকরণ। আবারও বলছি যে এই যে এই সূত্রগুলো প্রথম ক্লাসে আমরা প্রত্যেকটা সূত্রের আমরা প্রমাণ করছি। তো ওইটা বারবারই করতে হবে, বারবার যতক্ষণ পর্যন্ত আত্মস্থ না হয় ততক্ষণ পর্যন্ত করতে হবে বা আমরা করবো এই জন্যই যে আমরা যদি সূত্রগুলো যদি ভালোভাবে জানি তাহলে আমরা অঙ্কগুলো খুব ইজিলি করতে পারবো। তো অনুরূপ কিছু অঙ্ক আমরা এখানে নিলাম যে বিভিন্ন বই থেকে আমরা দেখে যেগুলা আরও এক্সট্রা অঙ্ক আছে এগুলো আমরা নিলাম। জাস্ট তোমাদের অঙ্ক করার সুবিধার্থে এটা আমি বলছি, এখান থেকে দেখে তোমরা করতে পারবা। আর আমি আসলে এই ক্লাসটা যেভাবে সাজানোর চেষ্টা করছি বা সাজাইছি সেটা হচ্ছে রূপন্তী, এসইউ আহমেদ এবং হচ্ছে কেতাবউদ্দিন
তিনটারই সমন্বয়ে এখানে আমি সিরিয়ালি করছি, যেটা হলো তোমরা বুঝতেও সুবিধা হবে এবং আশা করতেছি নিজে নিজে অঙ্কগুলো করতে পারবা। তো এখানে যে প্রবলেমগুলো বাকি প্রবলেমগুলো আছে সেটা হচ্ছে 9x²/9 মাইনাস y²/16 = 1। এখানে বলছে অধিবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক, তাহলে এটা আমরা পারবো। উৎকেন্দ্রিকতা আমরা বের করছি এবং নিয়ামকের সমীকরণ, তাহলে নিয়ামক রেখার সমীকরণ আমরা জানি। আবার কি আছে যে আসলে এই অঙ্কটাকে যদি আমরা লসাগু করি তাহলে কি হয়, এই যে 144 আসবে এরকম। তো তখন হবে কত, 16x² - 9y² = 144। তো এরকম একটা অঙ্ক দিতে পারে। তাহলে আবার ভিন্নভাবে এখানে দিছে, কি দিছে, 9x² - 16y² = 144। অধিবৃত্তটির শীর্ষবিন্দু, উপকেন্দ্র ও উৎকেন্দ্রিকতা নির্ণয় করো। এগুলো জাস্ট ক্যালকুলেশন, তোমরা এটা জানো। উপকেন্দ্র কীভাবে নির্ণয় করতে, উৎকেন্দ্রিকতা সূত্র কি, শীর্ষবিন্দু সূত্র কি, এটা তোমরা জানো। তাহলে ওইভাবে দেখে নিচে করে ফেলবা। তাহলে x²/25 - y²/16 = 1। অধিবৃত্তের কেন্দ্র, শীর্ষবিন্দু ও উৎকেন্দ্রিকতা ও উপকেন্দ্র অক্ষ দুটির দৈর্ঘ্য। তাহলে আমরা জাস্ট এর আগে অঙ্কটাতে আমরা অক্ষদ্বয়ের দৈর্ঘ্য আমরা নির্ণয় করতে পারছি। তো আশা করি এই অঙ্কগুলো তোমরা করতে পারবা। তারপর অঙ্কতে যেটা দেওয়া আছে যে 25x² - y² = 400। এটাকে আমি জাস্ট একটু প্রমিত আকারে করে দিছি যে x²/16 - y²/25 = 1। তাহলে কি নির্ণয় করতে বলছে এখানে, যে অধিবৃত্তের কেন্দ্র ও উপকেন্দ্রদ্বয় নির্ণয় করো। তাহলে এগুলা তোমরা পারবা, এই জন্য আমি আসলে করে আর সময় নষ্ট করি নাই। আর একটা অঙ্ক এখানে আছে কি, 4x² - 9y² - 1 = 0। তাহলে এটা আমরা যদি 1টাকে ডান পাশে নিয়ে আসছি, তাহলে এটাকে আমরা জাস্ট প্রমিত আকারে করছি। আমার একটা বিশ্বাস যেটা, যে তোমরা যেহেতু সূত্রগুলো সবগুলো জানো, যে প্রমিত আকারে আনতে পারলে তোমরা সবগুলা যা যা চাই, উপকেন্দ্র চাইতে পারে, উৎকেন্দ্রিকতা চাইতে পারে, নিয়ামক রেখার সমীকরণ চাইতে পারে, যাই কিছু চাক না কেন তোমরা সূত্রের মাধ্যমে বের করতে পারবা। তাহলে এটা এই যে 4 যেটা আছে, এটাকে আমরা যদি লিখি, তাহলে এইভাবে আমরা লিখতে পারি যে x²/1/4 - y²/1/9 = 1। এটা প্রমিত আকারে আমরা করছি। আরও একটা আমরা যে প্রমিত আকারে এখানে লিখছি যে x²/144 - y²/25 = 1। হাইপারবোলাটির উৎকেন্দ্রিকতা ও উপকেন্দ্রের অবস্থান মানে কি, অবস্থান বা স্থানাঙ্ক নির্ণয় করো। আমরা জাস্ট এখানে সূত্রগুলো লিখে দিয়েছি, তোমরা এটা জানো, তাহলে এটা করে ফেলবা। আমরা আরেকটা অঙ্ক নিলাম যেটা একটু ভিন্ন ধরনের আছে, যে জন্য আমরা এই অঙ্কটা নিলাম। তো এখানে বলছে কি যে x² - 3y² - 2x = 8। এখানে কি বের করতে বলছে, কেন্দ্রের স্থানাঙ্ক, উৎকেন্দ্রিকতা ও অক্ষের দৈর্ঘ্য নির্ণয়। তো আমরা সবগুলো আসলে করছি। কেন্দ্রের সূত্র আমরা জানি, তারপর কেন্দ্রের স্থানাঙ্ক যেটা সেটা আমরা জানি, উৎকেন্দ্রিকতা আমরা জানি, অক্ষের দৈর্ঘ্য আমরা নির্ণয় করতে জানি। তো এখানে যেটা চ্যালেঞ্জ একটু, সেটা হচ্ছে আমাদের প্রমিত আকারে করা। তো প্রমিত আকারে করতে গেলে সবসময় মনে রাখতে হবে যে x মাইনাস সামথিং বা x প্লাস সামথিং, তারপরে মাইনাস y মাইনাস সামথিং হোল স্কোয়ার, এরকম আসলে আসবে। তো এটা আমরা দেখি যে এখানে x², তাহলে কি হয়, x² মাইনাস সামথিং যদি করতে হয় তাহলে x², x এর যে রাশিগুলো আছে সেগুলোকে আমরা একদিকে করলাম। তো এখানে কী করলাম, x² - 2x - 3y² - 8, এইটাকে আমরা এদিকে নিয়ে আসছি = 0। তো এখানে আমরা একটা সূত্র a - b হোল স্কোয়ারের সূত্রের আকার করছি। এখানে আমরা যেটা করছি যে 3y² আছে, y² সাথে যেহেতু কোনো y নাই, তাহলে আমরা এখানে এটা এভাবেই থাকবে, আমরা এভাবে করছি। তাহলে এখানে করে আমরা যেটা পাইছি কি, যে x - 1² - 3y² = 9। তাহলে 9 দিয়ে যদি উভয় দিকে যদি ভাগ করি, তাহলে x - 1² / 9 -y²/3, তাহলে 3 দিয়ে যদি কাটা যায় 3 থাকবে = 1। তাহলে এই যে এই সমীকরণটা আমরা পাইলাম, এটাকে আমরা প্রমিত আকারের মতো করে লিখব। কি লিখব, যদি আমরা x - x1 = বড় x যদি ধরি, তাহলে কী হবে, x² / 9 -y²/3 = 1। তাহলে আমরা লিখে দিলাম যেখানে x = x - 1 এবং y = y। তাহলে একে যে হাইপারবোলার
বা অধিবৃত্তের যে প্রমিত সমীকরণ আছে এর সাথে তুলনা করে আমরা কি পাই, তুলনা করে পাই যে a স্কয়ার ইজ ইকুয়াল টু 9, b স্কয়ার ইজ ইকুয়াল টু 3। তাহলে উৎকেন্দ্রিকতা আমরা নির্ণয় করছি কি e স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার, বসে আমরা যেটা পেলাম উৎকেন্দ্রিকতা হচ্ছে কত ইজ ইকুয়াল টু আমরা পাবো, সুতরাং e ইজ ইকুয়াল টু কত 2/√3। তাহলে এ স্কয়ার এটা যদি 4/3 হয় তাহলে এই হবে কত 2/√3। তাহলে আড়ক্ষের দৈর্ঘ্য আমরা কি পাবো 2a, আমরা জানি সূত্র অনুযায়ী। তাহলে এর মান হচ্ছে কত এ স্কয়ারের মান হচ্ছে 9, তাহলে এ হচ্ছে 3, তাহলে 2a হচ্ছে কত 6, 2b হচ্ছে 2√3। বি এর মান কত, এখানে যেহেতু 3 আছে, বি স্কয়ার ইজ ইকুয়াল টু 3 আছে, তাহলে বি এর মান হবে √3, তাহলে 2√3। আর কেন্দ্রের স্থানাঙ্ক আমরা জানি কত, কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে আমাদের 0 0, এটা আমরা জানি কেন্দ্রের স্থানাঙ্ক কি 0 0। তাহলে 0 0 মানে কি, কোন হিসেবে ধরো এই যে সমীকরণ আছে এই সাপেক্ষে 0, তাহলে এই সাপেক্ষে আমরা 0 0 লিখলাম। তো আমাদের মূল অঙ্কতে যেটা আছে যে এই যে x ইজ ইকুয়াল টু কি আছে x মাইনাস 1 আমরা ধরছিলাম, তো এই জন্য x মাইনাস 1 বসাচ্ছি। তাহলে আমরা কি পেলাম x ইজ ইকুয়াল টু 1 এবং y ইজ ইকুয়াল টু 0। তো সুতরাং কেন্দ্রের স্থানাঙ্ক কত 1 0। আমরা আরেকটা প্রশ্ন নিলাম যে ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে আর অক্ষ হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। তাহলে ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু 4, অধিবৃত্তের কেন্দ্র, শীর্ষবিন্দু, উপকেন্দ্র এবং নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করা। তাহলে আমরা দেখি আর অক্ষ যদি ওয়াই অক্ষ বরাবর হয় তাহলে কীভাবে আমরা নির্ণয় করতে পারি। তাহলে আমরা সমীকরণটা লিখলাম এবং প্রমিত আকার আমরা আনছি, যে প্রমিত আকার কী হলো যে ওয়াই স্কয়ার বাই 4 মাইনাস এক্স স্কয়ার বাই 4 ইজ ইকুয়াল টু 1। এই ক্ষেত্রে অধিবৃত্তের আর অক্ষটি ওয়াই অক্ষ বরাবর। তাহলে একে যে ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বাই স্কয়ার ইজ ইকুয়াল টু 1 এর সাথে তুলনা করে পাই এ স্কয়ার ইজ ইকুয়াল টু 4 এবং বি স্কয়ার ইজ ইকুয়াল টু 4। তো আমরা জানি এ স্কয়ার ইজ ইকুয়াল টু বি স্কয়ার প্লাস এ স্কয়ার বাই বি স্কয়ার। আবার একটু মনে করাই দিই যে যখন ওয়াইটা আমাদের মানে আর অক্ষটা যদি ওয়াই অক্ষ বরাবর হয় তাহলে আমাদের বি স্কয়ারটা নিচে থাকবে। তাহলে আমরা যেটা পেলাম যে ই ইজ ইকুয়াল টু √2। তো আমরা জানি যে কেন্দ্র হচ্ছে কত 0 0, কেন্দ্র 0 0, আর শীর্ষবিন্দু হচ্ছে কত 0 প্লাস মাইনাস বি। তাহলে আর অক্ষ বরাবর যদি ওয়াই অক্ষ বরাবর যদি আর অক্ষ হয় তাহলে শীর্ষবিন্দু হচ্ছে কত 0 প্লাস মাইনাস বি। তাহলে বি হচ্ছে কত 2, 0 প্লাস মাইনাস 2। উপকেন্দ্র হচ্ছে কি 0 প্লাস মাইনাস বিই, বিই মানে কি বি এর সাথে উৎকেন্দ্রিকতা গুণ। তাহলে 0 প্লাস বি হচ্ছে 2 আর উৎকেন্দ্রিকতা হচ্ছে √2, তাহলে 2√2। তাহলে নিয়ামক রেখার সমীকরণ ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই ই, প্লাস মাইনাস বি বাই ই, এটা হচ্ছে আমাদের নিয়ামক রেখার সমীকরণ। তাহলে বি কত 2 আর ই হচ্ছে √2, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু √2, √2 হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। তো এরকম আমরা আরও দুইটা প্রশ্ন নিলাম, জাস্ট এখানে আমরা দিয়ে রাখছি। সেটা হচ্ছে কি যে ওয়াই স্কয়ার মাইনাস 2x ইজ ইকুয়াল টু 2। তো এটাকে যদি আমরা প্রমিত আকারে আনি তাহলে 2 দিয়ে উভয় পাশে ভাগ করতে হবে। তাহলে ওয়াই স্কয়ার বাই 2 মাইনাস এক্স স্কয়ার বাই 1 ইজ ইকুয়াল টু 1। তাহলে হাইপারবোলার উৎকেন্দ্রিকতা নির্ণয় করতে বলছে। এটা আমরা জাস্ট যে এই সূত্রের মাধ্যমে ই স্কয়ার ইজ ইকুয়াল টু বি স্কয়ার প্লাস এ স্কয়ার বাই এ স্কয়ার, এই সূত্রের মাধ্যমে আমরা করে ফেলতে পারবো। আরেকটা আমাদের অঙ্ক আমরা নিলাম যে সেটা কি যে 9x স্কয়ার মাইনাস 7y স্কয়ার প্লাস 63 ইজ ইকুয়াল টু 0। তো এটাকে আমরা যদি সরল করে যদি প্রমিত আকারে আনি তাহলে কী হবে যে ওয়াই স্কয়ার বাই 9 মাইনাস এক্স স্কয়ার বাই 7 ইজ ইকুয়াল টু 1। তাহলে এখানেও আমরা দেখলাম যে ওয়াই স্কয়ারটা আমাদের আগে আছে, তার মানে কি আর অক্ষটি ওয়াই অক্ষ বরাবর। তাহলে আমরা এই অঙ্কটা যদি করি এখানে কি বলছে উপকেন্দ্রের অবস্থান ও নিয়ামক রেখার সমীকরণ। তো একে হচ্ছে আমরা ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বাই এ স্কয়ার ইজ ইকুয়াল টু 1 এর সাথে তুলনা করে পাই বি স্কয়ার ইজ ইকুয়াল টু 9, এ স্কয়ার ইজ ইকুয়াল টু 7। তাহলে ই এর আমরা উৎকেন্দ্রিকতা বের করলাম। উৎকেন্দ্রিকতা কত পেলাম যে উৎকেন্দ্রিক ই ইজ ইকুয়াল টু 4/3।
সুতরাং অধিবৃত্তের উপকেন্দ্রের অবস্থান কি, যেহেতু ওয়াই অক্ষটা আর অক্ষ বরাবর, তাহলে এক্স 0 থাকবে, আর ওয়াই স্থানাঙ্ক কী থাকবে, যে প্লাস মাইনাস বিই। তাহলে বিই মানে কত, বি ইন্টু ই, বি হচ্ছে কত, বি হচ্ছে আমাদের 3, আর উৎকেন্দ্রিকতা হচ্ছে 4/3। তাহলে 3 যদি কাটা যায় তাহলে 0 প্লাস মাইনাস 4। তাহলে নিয়ামক রেখার সমীকরণ কি, একটু আগেই আমরা করছি নিয়ামক রেখার সমীকরণকেও, ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই ই। তাহলে আমরা বসাই যেটা পেলাম যে 4y ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 9। এটা হচ্ছে আমাদের নিয়ামক রেখার সমীকরণ। আমরা আরেকটা অঙ্কতে যাই। আমাদের বলছে কি যে 16y² মাইনাস 25 x² ইজ ইকুয়াল টু 400, হাইপারবোলাটির শীর্ষবিন্দু উপকেন্দ্রদ্বয় স্থানাঙ্ক নির্ণয় করো। y² মাইনাস 25 x ইজ ইকুয়াল টু 400, এটাকে আমরা প্রমিত আকারে করলে y²/25 মাইনাস x²/16 ইজ ইকুয়াল টু 1। এটার সাথে তুলনা করলে আমরা কি পাই, যে b² ইজ ইকুয়াল টু 25 এবং a² ইজ ইকুয়াল টু 16। এই ক্ষেত্রে আর অক্ষটি ওই অক্ষ বরাবর। তাহলে a² এর মান আমরা বের করতে পারি, বা এর মান আমরা বের করতে পারি। তাহলে a² ইজ ইকুয়াল টু a² প্লাস b² মানগুলো বসে আমরা যেটা পেলাম, এর মান যে কত, a ইজ ইকুয়াল টু √41/5। আর কি বলছে আমাদেরকে, যে অধিবৃত্তের শীর্ষবিন্দু, তাহলে শীর্ষবিন্দু আমাদেরকে বের করতে বলছে। শীর্ষবিন্দু হচ্ছে কি 0 প্লাস মাইনাস বি। তা বি এর মান কত, 5 আমরা জানি, তাহলে 0 আর হচ্ছে প্লাস মাইনাস 5। উপকেন্দ্রের স্থানাঙ্ক 0 প্লাস মাইনাস বিই, তাহলে কত হবে 0 প্লাস মাইনাস 5 ইন্টু √41/5। তাহলে 5 যদি কাটা যায় তাহলে আমরা উপকেন্দ্রদ্বয় স্থানাঙ্ক কী পাই, 0 প্লাস মাইনাস √41। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। দেখি পরবর্তী অঙ্কগুলোতে কী আছে আমাদের। তাহলে আমাদের পরবর্তীতে আরেকটা অঙ্ক নিলাম, যে যাকে আমরা প্রমিত আকারে সাজাইতে হবে, ওইরকম দেখেই আমরা একটা অঙ্ক নিচ্ছি, যে আমরা প্রমিত আকারে যদি সাজাইতে পারি তাহলে অঙ্কগুলো আমরা সলভ করতে পারবো। তাহলে এখানে প্রশ্ন বলছে 9x² মাইনাস 16y² প্লাস 72x মাইনাস 32y মাইনাস 16 ইজ ইকুয়াল টু 0। বক্ররেখাটির প্রকৃতি, তার কেন্দ্র ও উপকেন্দ্রের স্থানাঙ্ক নিয়ামক রেখার সমীকরণ ও উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তো অনেক কিছু এখানে চাইছে, আমরা একটু দেখি। এটা প্রদত্ত সমীকরণ, এটা দেওয়া আছে, এটাকে আমরা ওই একই, যেহেতু 9x² আছে, 72x আছে, তাহলে তাকে আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্র আকারে লিখবো আমরা। তাহলে এখানে আমরা লিখলাম, লিখে আমরা যেটা পেলাম যে x প্লাস 4/16 মাইনাস y প্লাস 1 হোল স্কয়ার বাই 9 ইজ ইকুয়াল টু 1, যা কী করে, অধিবৃত্ত নির্দেশ করে। এই যে সমীকরণটি কী নির্দেশ করে এটা আমাদেরকে বলছে, তো আমরা দেখলাম যে এটা অধিবৃত্ত নির্দেশ করে। তাহলে এখানে আমরা ধরলাম যে x ইজ ইকুয়াল টু কত, x প্লাস 4, y ইজ ইকুয়াল টু y প্লাস 1। তাহলে আমাদের প্রমিত আকারে চলে আসলো x²/16 মাইনাস y²/9 ইজ ইকুয়াল টু 1। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক আমরা জানি কি 0 0। তাহলে 0 0 কোন আকারে, এই আকারের জন্য হলো 0 0। তাহলে এখানে x কত, x হচ্ছে x প্লাস 4, সুতরাং x ইজ ইকুয়াল টু মাইনাস 4। আর ওয়াইটা কত, ওয়াই হচ্ছে y প্লাস 1, তাহলে y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, y ইজ ইকুয়াল টু মাইনাস 1। তাহলে আমরা কেন্দ্র কি পেলাম, যে -4 -1। তাহলে আমাদের উৎকেন্দ্রিকতা আমরা নির্ণয় করা লাগবে। কেন, উপকেন্দ্রের স্থানাঙ্ক যদি নির্ণয় করতে চাই আমরা, তাহলে উৎকেন্দ্রিকতা আমাদের নির্ণয় করা লাগবে। তাহলে e² ইজ ইকুয়াল টু a² প্লাস b²/a²। তাহলে আমরা যে e ইজ ইকুয়াল টু যেটা পাই, যে 5/4। উপকেন্দ্রের স্থানাঙ্ক, যেহেতু আর অক্ষটা x অক্ষ বরাবর, তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে কি প্লাস মাইনাস ae 0। অর্থাৎ এখানে একই রকম, যে এই যে এটা x এর স্থানাঙ্ক, এটা এই যে প্রমিত আকারের জন্য হলো এইটা, এই সূত্রটা। তাহলে অর্থাৎ যে x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ae, তাহলে x মানে কত, x প্লাস 4, জাস্ট আমরা এখানে বসে ক্যালকুলেশন করলাম, করে আমরা যেটা পেলাম, যেহেতু x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 5 মাইনাস 4, তাহলে x আমরা যদি সরল করি, তাহলে x এর মান একটা পাবো আমরা হচ্ছে 1, আর একটা পাবো হলো -9।
আর এখানে ওয়াই ইজিক্যাল টু 0, তাহলে ওয়াই কত, ওয়াই প্লাস 1, তাহলে ওয়াই ইজিক্যাল টু -1। তাহলে আমরা দেখলাম যে উপখণ্ডের স্থানাঙ্ক দুইটা আমরা পাইছি, সেটা হচ্ছে কত কত, একটা হচ্ছে 1 -1, 1 -1 এবং -9 -1। তাহলে নিয়ামকের সমীকরণ কত, এক্স, আমাদের আবার বলছি এক্স মানে কোনটা, আমাদের প্রমিত আকারের নিয়ে আমরা যে এক্সটা পাইছি একটা বড় এক্স, তাহলে এক্স ইজিক্যাল টু প্লাস মাইনাস এ বাই ই। তাহলে এক্স এর মান বসালাম, এক্স এর মান কত, এক্স প্লাস 4, আর এখানে আমরা এ এবং ই এর মানটা বসে যেটা পাইছি যে সেটা হচ্ছে কত, এক্স প্লাস 4 ইজিক্যাল টু প্লাস মাইনাস 16/5। জাস্ট এটা আমরা এভাবে রেখে দিয়েছি, আরও ক্যালকুলেশন করলে করা যাবে। আর বলছে কি উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য, তাহলে উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য কত, উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য আমরা কি জানি, এল থেকে এল প্রাইম ইজিক্যাল টু 2b² বাই এ। তাহলে b² কত পাইছি আমরা, b² পাইছি 9, এ পাইছি কত 4, তাহলে আমরা বসে যেটা পেলাম যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 9/2। তাহলে এরকম আরেকটা অঙ্ক আমরা নিয়েছি। তাহলে এই অঙ্কটাতে বলছে 9x² - 16y² - 18x, আর এটাতে ছিল হলো কত 72x, এখানে বলছে 18x - 64y - 199। হাইপারবোলার কেন্দ্র, শীর্ষবিন্দু ও উৎকেন্দ্রিকতা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা সমীকরণটা লিখলাম, এটাকে আমরা এখান থেকে যেহেতু 9x সাথে কিছু থাকা লাগবে না, থাকা যাবে না, আমাদের কী হবে যে আমরা আসলে x² সাথে যে সহগটা থাকবে এটা আমরা সবসময় কমন নিব, ওই অনুযায়ী আমাদেরকে সাজাইতে হবে। তার আমরা এই জন্য x² সাথে যেহেতু 9 আছে, 9 কমন নিয়ে একটা সূত্র মতো সাজালাম। এখানে y² সাথে যেহেতু কি আছে 16 আছে, তাহলে 16 কমন নিয়ে আমরা একটু এটা সাজাইলাম। তাহলে সাজে আমরা যেটা পাইছি যে কি, যে x - 1 হোল স্কয়ার বাই 16 মাইনাস ওয়াই প্লাস 2 হোল স্কয়ার বাই 9 ইজিক্যাল টু 1। তাহলে এখানে আমরা ধরলাম যে x - 1 ইজিক্যাল টু এক্স এবং ওয়াই প্লাস 2 ইজিক্যাল টু ওয়াই। তাহলে ধরে আমরা এটার যে প্রমিত আকার, আমরা প্রমিত আকারটা পাইছি। তাহলে এখানে আমরা দেখলাম যে a² ইজিক্যাল টু 16 এবং b² ইজিক্যাল টু 9। তাহলে a² ইজিক্যাল টু কী হবে, a² ইজিক্যাল টু হবে a² প্লাস b² বাই a²। তাহলে আমরা ই ইজিক্যাল টু পাবো 5/4। তাহলে কেন্দ্র কত, 0 0, এটা আমরা জানি। এই যে প্রমিত আকারের মতো যদি করি তাহলে কেন্দ্র হবে 0 0। তো এখানে এক্স মানে কত, আমরা ধরছিলাম x - 1, যে x এর মানটা বসলাম, x - 1 ইজিক্যাল টু 0, তাহলে x ইজিক্যাল টু 1 পেলাম। তাহলে y ইজিক্যাল টু 0, তাহলে y এর মান কত, y প্লাস 2, তাহলে y ইজিক্যাল টু -2। তাহলে কেন্দ্র কত পাইছি আমরা, কেন্দ্র 1 - 2। আর বলছে আমাদের কী বের করতে বলছে, উৎকেন্দ্রিকতা আমরা বের করে বলছি শীর্ষবিন্দু। তাহলে শীর্ষবিন্দু কি, যদি x অক্ষ বরাবর যদি আর অক্ষ হয় তাহলে শীর্ষবিন্দু হচ্ছে কি +-a0, +-a0, অর্থাৎ x ইজিক্যাল টু হতো কি +-a, তাহলে x - 1, তাহলে x ইজিক্যাল টু আমরা কত পাবো 5/3, আর y ইজিক্যাল টু -2। তাহলে শীর্ষবিন্দু দিয়ে কত পেলাম আমরা 5 -2 এবং হচ্ছে 3 -2। এটা জাস্ট ক্যালকুলেশনের বিষয়, এগুলো আমরা পারবো। তো আমরা পরের দেখি অঙ্কগুলো কী আছে, ওই একই রকম। এখানে জাস্ট হচ্ছে যেহেতু এখানে একটু সাজানোর বিষয় আছে, এই জন্য আসলে অঙ্কগুলো করে দিছি আমি। তো এখানে 3x² - y² - 12x + 9 এরকম একটা আমাদেরকে সমীকরণ দেওয়া আছে। তো আমরা আগেই বলছি যে কি x² এর সহগ যেটা থাকবে সেটাকে আমরা কমন নেব। তাহলে x² এর সহগ আছে কত 3, তো এই জন্য 3 আমরা কমন নিয়ে এটা সূত্রের আকার লিখলাম। এখানে আসে কত 3 আর 4 গুণ করলে 12 হয়, তাহলে 12 আমরা উভয় পাশে যোগ করছি। আর এই যে 9 আছে, 9টাকে আমরা ডান পাশে নিয়ে গেলাম। তাহলে আমরা কী পেলাম, এই যে 3 দিয়ে আবার দুই পাশে ভাগ করে যেটা পাইছি যে x - 2 হোল স্কয়ার বাই 1 মাইনাস y² বাই 3 ইজিক্যাল টু 1। তাহলে এটাকে আমরা ধরে নিলাম, প্রমিত আকারে করে নিলাম যে x² - y² বাই 3 ইজিক্যাল টু 1, যখন x ইজিক্যাল টু x - 2 y ইজিক্যাল টু y। তাহলে এখানে আমরা দেখলাম যে a² ইজিক্যাল টু 1, মানে কি এই যে x² নিচে একটা 1 আছে, তাহলে a² ইজিক্যাল টু 1 এবং b² ইজিক্যাল টু 3, এবং আর অক্ষটি x অক্ষ বরাবর।
তাহলে আমরা জানি যে a স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস 3 বাই 1। তাহলে e ইজ ইকুয়াল টু আমরা পেলাম কত 2। অধিবৃত্তের কেন্দ্র একই হচ্ছে কত 0 0, অর্থাৎ x ইজ ইকুয়াল টু 0। তাহলে x এর মান বসিয়ে যেটা পাই x ইজ ইকুয়াল টু 2 ও y ইজ ইকুয়াল টু 0, y এর মান 0। তাহলে কেন্দ্র আমরা কি পেলাম 2 2 0। আর শীর্ষবিন্দু কত, যেহেতু x অক্ষ বরাবর আর অক্ষটি, সুতরাং শীর্ষবিন্দু কত প্লাস মাইনাস a 0। তাই এর মান কত পাইছি আমরা 1। তাহলে 1 প্লাস মাইনাস 1 0। এখানে জাস্ট আমরা শীর্ষবিন্দুর x এর মানটা বসালাম, বসায় শীর্ষবিন্দু যে দুটো পাইলাম সেটা কি 3 0 1 0, 3 0 1 0 আমরা দুটা শীর্ষবিন্দু পেয়ে গেলাম। তাহলে উপকেন্দ্র কি বলছে, যে উপকেন্দ্র হচ্ছে উপকেন্দ্র প্লাস মাইনাস a e 0। তাহলে কত a মানে কত, a হচ্ছে 1 আর e হচ্ছে 2। তাহলে আমরা 2 0 পেলাম, অর্থাৎ কি x আমরা যেহেতু ধরছি তাহলে x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2। তাহলে x মানে কত x মাইনাস 2। তাহলে x এর দুইটা মান পেলাম কত 4 এবং 0, আর y এর মান হচ্ছে 0। তাহলে উপকেন্দ্র দেয় কোথায় কোথায়, উপকেন্দ্র দেয় 4 0 এবং 0 0। আর নিয়মক রেখার সমীকরণ কি আমরা জানি যে x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস a বাই e। তাহলে x এর মান বসালাম, বসে আমরা যেটা পাইছি যে কত, যে 2x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 5। তাহলে আমরা আরও একটা অঙ্ক করে ফেলছি, যেটা হচ্ছে আমাদেরকে প্রমিত আকারে নিতে হয়েছে, বা আমাদের একটা সমীকরণ দেওয়া ছিল, সেটাকে আমরা প্রমিত আকারে নিছি। তো আমরা আরও একটা দেখলাম যে এটাও একই, যে এটাকে আমরা প্রমিত আকারে নিব। তো বলছে কি 9y স্কয়ার মাইনাস 16x স্কয়ার মাইনাস 64x মাইনাস 54y মাইনাস 127 ইজ ইকুয়াল টু 0। অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা, নাভির স্থানাঙ্ক এবং নাভিলম্বের দৈর্ঘ্য। নাভি মানে কি আমাদের উপকেন্দ্র, নাভি বলতে আমরা কি বুঝবো, আমাদের উপকেন্দ্রের কথা বলা হয়েছে। তাহলে এখানে যা শব্দগত চেঞ্জ আছে বিদায় এই অঙ্কটা আমরা আনছি এখানে। তাহলে আমরা যেটা পাবো কি পাইছি আমরা, যে এখানে এই আগের মতোই আমরা ওয়াই স্কয়ারের সহগ যেহেতু 9 আছে, তাহলে আমরা 9 কমন নিয়ে a মাইনাস b হোল স্কয়ার একটা সূত্রের আকার আমরা লিখছি এখানে। আর যেহেতু এক্স স্কয়ারের সাথে 16 আছে, তাহলে 16টা আমরা কমন নিয়ে a প্লাস b হোল স্কয়ারের সূত্র মতো আমরা করলাম। করে আমরা যেটা পাইছি যে y মাইনাস 3 হোল স্কয়ার বাই 16 মাইনাস এক্স প্লাস 2 হোল স্কয়ার বাই 9 ইজ ইকুয়াল টু 1। তাহলে এটাকে আমরা প্রমিত আকারে লিখলাম যে ওয়াই স্কয়ার বাই 16 মাইনাস এক্স স্কয়ার বাই 9 ইজ ইকুয়াল টু 1। তো এখানে এই যে এই আকার থেকে আমরা কি পাই, যেটা আমরা কম্পেয়ার করে পাই যে a স্কয়ার ইজ ইকুয়াল টু 9 এবং b স্কয়ার ইজ ইকুয়াল টু 16। তাহলে উৎকেন্দ্রিকতা আমাদেরকে বের করা খুব ইজি। আমরা কি জানি, যদি ওয়াই স্কয়ারটা যদি আগে থাকে আমাদের, তাহলে b স্কয়ারটা নিচে হবে। তাহলে e ইজ ইকুয়াল টু কত √a স্কয়ার প্লাস b স্কয়ার বাই b স্কয়ার। মান বসে আমরা যেটা পেলাম e ইজ ইকুয়াল টু 5/4। আমরা অনেক অঙ্কেতেই উৎকেন্দ্রিকতার একই মান পাচ্ছি, এটা হইতে পারে। তাহলে উপকেন্দ্র কত, যেহেতু এটি ওয়াই অক্ষটা হচ্ছে আর অক্ষটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, তাহলে উপকেন্দ্র কত 0 প্লাস মাইনাস বিই। তো এখানে এক্স পারি কত 0, তাহলে এক্স আমরা কত বসেছি, এক্স সমান কত এক্স প্লাস 2, তাহলে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 2 পেলাম, ওয়াই ইজ ইকুয়াল টু কত প্লাস মাইনাস 5। তাহলে প্লাস মাইনাস 5 হলো ওয়াই এর মান বসালাম, আমরা ওয়াই দুইটা মান পেলাম। তাহলে নাভির স্থানাঙ্ক বা উপকেন্দ্রের স্থানাঙ্ক কত পাবো আমরা, -2 এবং হচ্ছে -2 8। এবং নাভিলম্বের দৈর্ঘ্য হচ্ছে কত 2a স্কয়ার বাই b। যেহেতু আবার বলি ওয়াই অক্ষটা আর অক্ষটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, সুতরাং নাভিলম্বের দৈর্ঘ্য কী হবে, যে 2a স্কয়ার বাই b, 2a স্কয়ার বাই b। তাহলে a স্কয়ার মান বসালাম আমরা 9, তাহলে আমরা 2 দিয়ে যদি গুণ করে আমরা কী পেলাম, যে 9/2। এটা হচ্ছে অবিলম্বের দৈর্ঘ্য। আমরা আজকের ক্লাসের মোটামুটি শেষের পর্যায়ে চলে আসছি। আমরা প্রথমে বলছি আমরা আজকে শিখব হচ্ছে উৎকেন্দ্রিকতা, অসীমতরের সমীকরণ, তারপরে উপকেন্দ্রের স্থানাঙ্ক, শীর্ষবিন্দু, কেন্দ্র। তো জাস্ট এগুলো আমরা কয়েকটা অঙ্ক করছি।
এখান থেকে আরেকটা অঙ্ক আমাদের কাছে দিয়েছে এখানে যে 4x² - 9y² - 8x + 18y - 41 বলছে কণিকের উৎকেন্দ্রিকতা অসীমতরের সমীকরণ এবং অসীমতর ঢালের গুণফল কত। অসীমতর যে আমরা সমীকরণ পাবো তার ঢালের গুণফল কত এটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে প্রদত্ত সমীকরণ আমরা দেখলাম, এটাকে আমরা আগের নিয়মেই প্রমিত আকারে আনছি। প্রমিত আকারে এনে আমরা যেটা পাইছি যে x² - 1/9 x - 1 হোল স্কয়ার বাই 9 মাইনাস y - 1 হোল স্কয়ার বাই 4 = 1। তাহলে এখানে আমরা যদি প্রমিত আকারের সাথে কম্পেয়ার করে পাই a² = 9 b² = 4, তাহলে a = 3 এবং b = 2। তাহলে আমরা উৎকেন্দ্রিকতা বের করতে বলছে, উৎকেন্দ্রিকতা আমরা বের করে ফেলবো। উৎকেন্দ্রিকতা কি e = √a² + b² a²। তাহলে e = আমরা কত পেলাম যে √13/3। তাহলে অসীমতরের সমীকরণ কি যে y অসীমতরের সমীকরণ কি y = ± b/ax। তাহলে এখানে আমরা সরল করে যেটা পাইছি এর মান বসালাম আর b এর মান বসে আমরা যেটা পেলাম যে 3y = ± 2x। তাহলে এই যে আমরা কি জানি এই যে y = mx + c সরলরেখা। তাহলে y = এই যে mx + c, এখানে c0, তাহলে mটা কি ঢাল। তাহলে আমরা অসীমতরের ঢাল দেওয়া কত m = কত b/a, তাহলে b কত 2, তাহলে ± 2/3। তাহলে ঢাল দেওয়ার গুণফল, তাহলে ঢাল দেওয়ার গুণফল কত বলছে। তাহলে একটা হবে কত -2 3 আর একটা হবে কত 2/3, তাহলে -2/3 × 2/3, তাহলে আমরা যেটা পেয়ে যাই -4/9। তাহলে আমরা আরও একটা অঙ্ক করে ফেলতে পারছি। তাহলে আমাদের আরেকটা নতুন কনসেপ্ট আমরা নিব। নতুন কনসেপ্ট বলতে এটা যে স্পর্শক, আমাদেরকে কি বলছে যে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে 4x² - 9y² = 36। তাহলে অধিবৃত্তের উপরস্থ 3 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তাহলে স্পর্শকের নির্ণয়ের সমীকরণের সূত্র আমরা জানি, আমি এখানে একটা লিখেই দিই। তাহলে কি হয় যদি এরকম হয় যে x² / a² - y² / b² = 1 এবং যদি কি আরেকটা বিন্দু যদি কি থাকবে x1 y1, তাহলে এরকম যদি হয় তাহলে স্পর্শক, তাহলে স্পর্শক হবে কোনটা বা স্পর্শকের সমীকরণ হবে কত x1/a² - y1/b² = 1। তাহলে আমরা সূত্রটা লিখে বলছি। তাহলে দেখি আমরা এই সূত্র মতো করে। তাহলে এখানে আমরা যেটা পেলাম 36 দিয়ে উভয় দিকে ভাগ করলাম, তাহলে কত x² / 9 - y² / 4 = 1। তাহলে এই যে x² এটাকে আমরা কি লিখতে পারি x × x, আর y² কি লিখতে পারি y × y, জাস্ট আমরা এখানে লিখছি। তাহলে কী হবে যে সুতরাং 3 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত। তাহলে আমাদের কি বলছে 3 বিন্দুতে, তাহলে x এর মান হচ্ছে 3 আর y এর মান হচ্ছে 0। তাহলে এই জন্য x এর মান 3 বসেছে এবং y এর মান 0 বসে ক্যালকুলেশন করে যেটা পাইছি স্পর্শকের সমীকরণ হচ্ছে কত 3x = 3। তাহলে আরেকটা আমরা নিলাম এরকমই যে 2x² - 3y² = 6 অধিবৃত্তের 3 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তাহলে এটা আমরা সমীকরণটা লিখলাম এবং আমরা প্রমিত আকারে আনছি কি x² / 3 - y² / 2 = 1। তাহলে এটাকে জাস্ট আমরা আগের মতোই লিখছি যে x × x / 3 - y × y / 2 = 1।
তাহলে কোন বিন্দুতে আমাদেরকে বলছে যে 3, 2, তাহলে 3, 2 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি 3, এখানে জাস্ট x এর মানটা বসালাম, y এর মানটা বসালাম, তাহলে আমরা যেটা পেলাম যে x মাইনাস y ইজ ইকাল টু 1। এটা হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ কোন বিন্দুতে 3, 2 বিন্দুতে। তো আরও একটা প্রশ্ন আমাদেরকে দিচ্ছে এখানে, আমরা এখানে কি বলছে, এটা একটা নতুন কনসেপ্ট আমাদের, যে বলছে কি পারমিতিক স্থানাঙ্ক নির্ণয় করো। আমরা আর একটা পারমিতিক স্থানাঙ্ক কীভাবে নির্ণয় করা যায় এটা আমরা দেখব। বলছে কি 16x² মাইনাস 9y² ইজ ইকাল টু 144, হাইপারবোলা উপরস্থ -3, 0 এবং 3.753 বিন্দু দুটির পারমিতিক স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে আমরা সমীকরণটা লিখলাম এবং প্রমিত আকারে আনছি, 144 দিয়ে উভয় পাশে ভাগ করছি আমরা। এটা ভাগ করে যেটা পেলাম x²/9 মাইনাস y²/16 ইজ ইকাল টু 1। এটাকে যদি এই প্রমিত আকারের সাথে তুলনা করি তাহলে a ইজ ইকাল টু কত পাই আমরা 3 এবং b ইজ ইকাল টু 4। তাহলে আমরা কি জানি যে x²/a² মাইনাস y²/b² ইজ ইকাল টু 1। অধিবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু যদি pxy এর পারমিতিক স্থানাঙ্ক হচ্ছে কত, a cos θ, b tan θ, এটা আমাদের কিন্তু পারমিতিক স্থানাঙ্ক, যেখানে থিটার একটা শর্ত দেয়া থাকে, যেখানে থিটা ইজ ইকুয়াল টু কত, tan ইনভার্স y/b, tan ইনভার্স y/b। তাহলে আমরা a এখানে পেয়ে গেছি, a হচ্ছে কত 3, b হচ্ছে কত 4। তাহলে আসলে এই যে অধিবৃত্ত বা হাইপারবোলার এই যে সমীকরণ, এই সমীকরণের জন্য যে কোনো বিন্দুতে পারমিতিক স্থানাঙ্ক কিন্তু এইটাই। তাহলে যে কোনো বিন্দুতে কি, তাহলে এ এবং বি এর মানটা আর চেঞ্জ হবে না, বা চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আমাদের কি চেঞ্জ হবে, থিটা চেঞ্জ হবে, আমাদের বারবার থিটাটা চেঞ্জ হবে, এটাই। তাহলে দেখো যে আমাদের -3, 0 বিন্দুর পারমিতিক স্থানাঙ্ক কত, তাহলে এর মান হচ্ছে 3 আমরা পাইছি, তাহলে 3 cos sec θ, আর বি এর মান পাইছি 4, তাহলে 4 tan θ। তাহলে এখানে এই যে এই বিন্দুতে থিটাটা কি হবে, তাহলে -3, 0, এটা কোন চতুর্ভাগের, এটা -3, 0 হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগের, এটা আমরা জানি। এই বিন্দুটার অবস্থানটা কোথায়, দ্বিতীয় চতুর্ভাগের। তাহলে আমরা নিব কোথায়, দ্বিতীয় চতুর্ভাগের একটা মান নিব। তাহলে থিটা ইজ ইকুয়াল টু আমরা কি পেলাম, যে tan ইনভার্স, তাহলে এখানে y এর মান কত, এখানে y এর মান হচ্ছে 0, এখানে y এর মান কত, এই যে এই বিন্দুর y স্থানাঙ্ক, যে বিন্দুটার আমরা পারমিতিক স্থানাঙ্ক নির্ণয় করতেছি তার বিন্দুর y স্থানাঙ্ক, আর b তো আমাদের ফিক্সডই থাকবে, যেহেতু b হচ্ছে 4। তাহলে 0/4, তাহলে tan 0, tan ইনভার্স 0, মানে কত 180 ডিগ্রি। 180 আমরা নিলাম এই জন্যই, যেহেতু বিন্দুর অবস্থান হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে পরে আমাদেরকে আরেকটা বলছে বিন্দুতে যে 3.75 আর হচ্ছে 3 বিন্দুর পারমিতিক স্থানাঙ্ক। তাহলে পারমিতিক স্থানাঙ্ক আমাদের ঠিকই থাকবে, কিন্তু থিটার শর্তটা আমাদের চেঞ্জ হবে। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত, tan ইনভার্স, এই যে এখানে y স্থানাঙ্ক কত 3 আর b হচ্ছে 4, তাহলে tan ইনভার্স 3/4। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটরে হিসাব করি আমরা কি পাবো, 36 ডিগ্রি 86 মিনিট, এটা আমরা পেয়ে যাব। তো আমরা আসলে যেটা দেখলাম, যেহেতু এখানে একটা আমরা কি বলছি যে কোন চতুর্ভাগ, এখানে দ্বিতীয় চতুর্ভাগ, যেহেতু এক্সট্রা মাইনাস আছে এবং ওয়াইটা 0 আছে, তাহলে কী হবে, এটা দ্বিতীয় চতুর্ভাগের, এখানে দুইটাই পজিটিভ আছে, এক্স এবং ওয়াই এই বিন্দুতে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগে, তাহলে প্রথম চতুর্ভাগ আমরা একটা মান নিলাম। তাহলে আমরা আরেকটা অঙ্ক করি, যেটাতে 4টা চতুর্ভাগেই আমরা মান পাই, বা 4টা চতুর্ভাগের নিয়েই আমরা করি। তো আমরা আরেকটা অঙ্ক আমরা নিলাম, সেটা হচ্ছে কি, যে x²/144 মাইনাস y²/169 ইজ ইকুয়াল টু 1। অধিবৃত্তের উপর কত, 1365/12, তাহলে এটা প্রথম চতুর্ভাগ, -13/65/12 এটা দ্বিতীয় চতুর্ভাগ, তাহলে -13 -65/12 এটা তৃতীয় চতুর্ভাগ, এবং 13 -65/12 এটা কত, আমার চতুর্থ চতুর্ভাগে। তা আমরা আসলে কি জাস্ট এখানে যেটা বলছি, যে সবগুলা যে কোনো সমীকরণে আমাদেরকে দেখ না কেন, আমরা যদি প্রমিত আকার জানি,
সেখান থেকে আমরা পারমিতিক স্থানাঙ্ক বের করা আমাদের জন্য খুবই ইজি। তাহলে আমরা প্রশ্নটা লিখলাম যে কি এক্স স্কোয়ার বাই 144 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 169 ইজিক্যাল টু 1। একে এটা আমাদের প্রমিত আকারের সাথে তুলনা করে পাই এ ইজিক্যাল টু 12, বি ইজিক্যাল টু 13। তাহলে এই যে সবগুলা আমাদের যতগুলা বিন্দু আমরা দিছে আমাদেরকে সবগুলো বিন্দুর পারমিতিক স্থানাঙ্ক একই, যে কি যে 12 sec থিটা আর হচ্ছে কত 13 tan থিটা। এটাই জাস্ট এটার জন্য একটা থিটা হবে, এটার জন্য একটা থিটা হবে, এটার জন্য একটা থিটা হবে এবং এটার জন্য আলাদা আলাদা থিটার মান পাবো। তাহলে আমরা থিটাটা আমরা বের করি। তাহলে পারমিতিক স্থানাঙ্ক এত এবং যথাক্রমে থিটা, তাহলে প্রথমটার জন্য যথাক্রমে মানে প্রথমটার জন্য আমরা কি পাবো যে tan ইনভার্স 65/12। তাহলে এই যে ওয়াই বাই বি মানে কত, এখানে এই 13 না, কিন্তু বি হচ্ছে আমাদের এই যে বি এর 13, এই বি এর 13। তাহলে কত 65/12/13। তাহলে এটা আমরা এ করলে কি পাই 5/12। আর এটা আমরা যেহেতু কী হচ্ছে এটা আমাদের প্রথম চতুর্ভাগের এই যে 13 মানে এক্স স্থানাঙ্ক পজিটিভ, ওয়াই স্থানাঙ্ক পজিটিভ, তাহলে আমাদের থিটার অবস্থানটা হচ্ছে প্রথম চতুর্ভাগে। তাহলে এই জন্য আমরা নিলাম যে এই প্রথম চতুর্ভাগে একটা মান নিলাম কত 22.62 ডিগ্রি প্রায়। তাহলে যেহেতু আমাদের -13 65/12 এটা দ্বিতীয় চতুর্ভাগে, তাহলে আমরা দ্বিতীয় চতুর্ভাগে একটা মান নেব। তাহলে এটা আমরা নিলাম। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে মান নিতে গেলে কি হয় আমাদের কাছ থেকে যে থিটাটা মাইনাস করতে হয়। আমরা কি জানি 180 ডিগ্রি মাইনাস থিটা। তা থিটা আমাদের এখানে কত পাইছি আমরা যে 22.62 ডিগ্রি। তারপর আমরা এইভাবেই লিখব, লিখে তারপরে এইভাবে আমরা করব যে 180 থেকে 22 যদি বাদ যায় তাহলে আমাদের কী হবে 157.38 ডিগ্রি প্রায়। তো একই আমরা তৃতীয় চতুর্ভাগের জন্য যেটা নিলাম, তৃতীয় চতুর্ভাগ আমরা কীভাবে পাই 180 বা 180 ডিগ্রি প্লাস থিটা, 180 ডিগ্রি প্লাস থিটা। তাহলে 180 ডিগ্রি প্লাস থিটা, এই যে থিটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা যেটা পাই যে এখানে কত যে 202 ডিগ্রি প্রায়। তাহলে চতুর্থ চতুর্ভাগে আমরা যেটা পাবো 360 থেকে মাইনাস করতে হবে। তাহলে চতুর্থ চতুর্ভাগের ডিগ্রি কীভাবে নেব 360 থেকে আমরা থিটা মাইনাস করব। তাহলে ঠিক এই যে 360 থেকে থিটা মাইনাস করে আমরা যেটা পাইছি 377.38 ডিগ্রি। তো আমরা পারমিতিক স্থানাঙ্ক আমরা নির্ণয় করতে পারছি, আমরা স্পর্শকের সমীকরণ নির্ণয় করছি। আজকে আমরা অনেক কিছু আমরা শিখছি এবং আশা করতেছি এগুলো আমাদের পরীক্ষায়ও কাজে লাগবে এবং পরীক্ষায় এখান থেকেই আসবে। তাহলে আবার একটু রিকল করি আমরা কী কী শিখছি। আমরা শিখছি কেন্দ্র স্থানাঙ্ক আমরা এখন নির্ণয় করতে পারি, তারপরে উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে পারি, তারপরে আমরা শীর্ষবিন্দু করতে পারি, আমরা করতে পারি নাভিলম্বের দৈর্ঘ্য বা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, অসীম তটের সমীকরণ, স্পর্শকের সমীকরণ, অসীম তটের ঢালও আমরা বের করতে পারি। স্পর্শক তো আমরা করলাম, তারপর হচ্ছে পারমিতিক স্থানাঙ্ক আমরা বের করতে পারি। তো অঙ্ক হচ্ছে আবারও বারবারই বলছি যে অঙ্ক হচ্ছে প্র্যাকটিসের বিষয়। এটা আসলেই অ্যাজ এ টিচার তিনি যেটা করবেন শুধুমাত্র বুঝাই দিতে পারবেন। তো বুঝাই দিলে আসলে মনে থাকবে না, বুঝে নেওয়ার সাথে এত অঙ্কগুলো করে ফেলতে হবে। অঙ্ক যত প্র্যাকটিস করা যায় তত স্কিল বাড়ে এবং অঙ্কের টেকনিকগুলো ভালো বোঝা যায়। আর অঙ্ক আসলে যদি না বুঝি আমরা কখনোই অঙ্ক বেশি দিন মনে রাখা সম্ভব না। অঙ্ক বুঝলেই কেবল